বলছি আপনাদের আয় কারো 12 লাখ টাকা নাকি? 1 লাখ টাকা করে প্রতি মাসে যদি হয়ে থাকে তাহলে লক্ষ্মী লাভ হয়তো হয়েছে। কেন বলছি? তার কারণ বাজেট ইতিমধ্যে পেশ হয়েছে। নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তাদের বাজেট পেশ করেছেন। হ্যাঁ, বাজেট পেশ হয়েছে, মধ্যবিত্তদের জন্য ভালো হয়েছে এমনটা দাবি করছে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার। তার কারণ 12 লক্ষ টাকা পর্যন্ত, আরেকটু ডিটেলস বলি, 12.75 লক্ষ পর্যন্ত আয় করলে কর ছাড়। আর ঠিক এখান থেকেই অনেকগুলো জল্পনা কল্পনার সূত্রপাত। অনেকে বলছেন 12 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে পরে সেরা করটা ছাড় হবে, কিংবা অনেকে বলছেন এই সবটাই আদেও সাধারণ মানুষকে বোকা বানানোর একটি কৌশল। এখন আমরা জানি না এই বাজেট আদেও ঠিক কী কারণে বা কী বেসিসে মানুষের কাছে খারাপ মনে হচ্ছে কিংবা ভালো মনে হচ্ছে। জানার চেষ্টা করব। আগামী 1 ঘন্টায় সাধারণ মানুষের রিয়াকশনও আপনাদের সামনে রাখবো, তারা কি ভাবছে আপনাদের সামনে রাখবো। তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকবে কিছু বিশিষ্ট গেস্ট, তাদের মতামত ঠিক কী, তারা কি ভাবছে এই বিষয় নিয়ে, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আজ বাজেট পেশ হয়েছে 2025-26-এর, আর ঠিক এই বাজেটে অনেকগুলো দিকে আলোকপাত করা হয়েছে। একদিকে মধ্যবিত্ত, অন্যদিকে এআই টেকনোলজির দিকেও আলোকপাত করা হচ্ছে। সঙ্গে বিহারে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া হচ্ছে, যদিও বা সেদিকে আলোকপাত করলে বিরোধী শিবির বলছেন বিহারে খুব সম্প্রতি নির্বাচন রয়েছে, আর ঠিক তার আগে আগে বিহারের জন্য এই সুফল নির্বাচনী বাজেট বলছেন। কারা বলছেন? বিরোধী শিবির বলছে। আর ঠিক সেখান থেকেই আরও জলঘোলা সূত্রপাত। বিরোধী শিবির একথা বললে শাসক শিবির বলছে তারা সব কিছুতেই এরকম গন্ধ পান, অর্থাৎ সব কিছুতেই নির্বাচন গন্ধ পান। ঠিক যেমন এই যে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন, কিছুদিন বলাটা ভুল, এই 2-3 দিন আগে যখন প্রয়াগরাজে যে ঘটনা ঘটলো, বিশেষ করে আপনারা দেখলেন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো, সেই ঘটনাকেও তারা রীতিমতো সংসদে উত্তপ্ত করবার চেষ্টা করেছিল যখন বাজেট পেশ হচ্ছে। আর ঠিক এখান থেকে আরও অনেকগুলো টার্ন রয়েছে, আলোচনা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধে 7টা। তাই আপনারা জানেন আজ মূল আলোচনার বিষয় তো বাজেটই থাকবে। তার কারণ নির্মলা সীতারামন বাজেট যে পেশ করেছেন মধ্যবিত্তদের জন্য, কি বলছেন বণিক সভা, এটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি, তারপর আসি বিশদ আলোচনা। দেখুন, মাসিক 1 লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত, বাৎসরিক 12 লক্ষ টাকা আয় দিতে হবে না কোনো কর। বাজেট 2025-26 মধ্যবিত্তদের জন্য, বলছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রীকে শুভেচ্ছা মোদির, বণিক সভার অধিকাংশই মোদিমগ্ন। I heartily welcome this budget. I congratulate our Finance Minister Nirmala Sitharaman and our beloved Prime Minister Modi ji for this slab extension from 7 to 12 lakhs, which is a 5 lakh rupees enhancement for the. It will help all entrepreneurs, businessmen, professionals. This is a very good initiative taken by the central government. She is focused on areas of high employment, number one. Second, by focusing on footwear, on toys, etc. The second area is on MSMEs, which will also further enhance. It's nearly 40% of production in India, so that will have a positive impact. And ব্যবসা নির্ভর করে মানুষের চাহিদার উপরে, মানুষের চাহিদা বাড়ে অর্থনৈতিক সচ্ছলতা বাড়লে, আর ঠিক সে জায়গাতেই নজর দিয়েছে কেন্দ্র সরকার, বলছেন নয়না লাল কিডওয়াই। Sector investment doesn't happen is if demand isn't there, what are you investing in? So this is one very big ask, and the government's response to it, I think, has been really well appreciated now. কর দেওয়া প্রত্যেকটি আমজনতা একে অপরের পরিপূরক। বাজেট 25-26 মধ্যবিত্তদের জন্য যেমন ভালো, তেমনই সোসাইটির জন্য, বলছেন রাজীব ডিমরি। आम जनता के पास सेविंग ज़्यादा होगी तो कंजम्पशन भी बढ़ेगा, इकोनॉमिक ग्रोथ भी और आएगी, और जनता में भी खुशियों का माहौल होगा कि सरकार ने उनकी दर्द को समझा और उस समस्या का निदान किया। तो ये बहुत ही अच्छा स्टेप है, और मैं इस स्टेप के लिए सरकार की सराहना करता हूँ कि उन्होंने। বণিক সভার কথা এটা অন্তত স্পষ্ট, নির্মলার ব্রিফকেস এবার মধ্যবিত্তদের আশাহত করেনি। কিন্তু শশী থারুরের ভাষায় যখন আয় লক্ষ্য পৌঁছবে তখন তো করমুক্ত। দেশে এখনও লক্ষ লক্ষ মানুষ বেকার, সেদিকে নজর পড়বে কি নির্মলার? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এবার
এবার আপনাদের সামনে এক এক করে অনেকগুলো বিষয় তুলে ধরবার চেষ্টা করব। মধ্যবিত্তদের জন্য যে ঘোষণাগুলো হয়েছে এবং তাছাড়া কোন দিকে আয় বাড়লো, কোন দিকে আয় কমলো, বিশেষ করে কোন দিকে কর বেশি নেওয়া হবে, কোন দিকে কর কম নেওয়া হবে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আপনাদের সামনে টেক্সট রাখছি, তারপর আসছি আরও বিশদ আলোচনায়। দেখুন, মধ্যবিত্তদের জন্য 13টি ঘোষণা। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না আয়কর। বেতনভোগীদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া টিডিএস এর সীমা 10 লক্ষ টাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আপনি 4 বছরের জন্য আপডেটেড আইটিআর ফাইল করতে পারবেন। ভাড়া টিডিএস বাড়িয়ে 6 লাখ টাকা করা হচ্ছে। মোবাইল ফোন এবং ই কার সস্তা হবে, অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেলের কথা বলা হচ্ছে। টিভি এবং মোবাইলের লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কম হবে। এলইডি এলসিডি টিভির দাম কম হবে। কাস্টম শুল্ক কমিয়ে 2.5 করা হয়েছে। আগামী সপ্তাহে দেশে একটি নতুন আয়কর বিল পেশ করা হবে। শহরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য একটি পরিকল্পনা চালু করা হবে। এছাড়া 2025 সালে 1 লক্ষ অসম্পূর্ণ ঘর সম্পূর্ণ করা হবে। 40,000 নতুন ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি বাড়িতে নলে জল সরবরাহের জন্য জল জীবন মিশন কর্মসূচি 2028 সাল পর্যন্ত বাড়ানো হবে। এছাড়া 1 লক্ষ কোটি টাকার আরবান চ্যালেঞ্জ ফান্ড তৈরি করা হবে। আর কি 12 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 5 লক্ষ মহিলা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে যারা প্রথমবারের মতো উদ্যোক্তা, সেই মহিলারা 2 কোটি টাকার মেয়াদি ঋণ পাবেন। আর কি রয়েছে দেখুন, এরা মহিলাদের জন্য ঘোষণা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন টেক্সপ্লেট ট্র্যাক টিভি বাংলায় আপনাদের সামনে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সট টেক্সপ্লেট, কৃষকদের জন্য ঘোষণা কি রয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। আর কি রয়েছে, দেশে প্রধানমন্ত্রী ধন্য কৃষি প্রকল্প শুরু হবে। 100টি, অর্থাৎ দুগ্ধ ও মাছ চাষের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। সামুদ্রিক পণ্য সস্তা হবে। কাস্টম শুল্ক 30% থেকে কমিয়ে 5% করা হবে। বিহারে কৃষকদের সাহায্য করার জন্য মাখনা বোর্ড গঠন করা হবে। এছাড়া মিথিলা অঞ্চলে পশ্চিম কোশি খাল প্রকল্প শুরু হবে। 50,000 হেক্টর জমির কৃষকরা উপকৃত হবেন। এছাড়া ডাল ফসলে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য 6 বছরের মিশন। গ্রামীণ প্রকল্পগুলিতে পোস্ট পেমেন্ট ব্যাংক পেমেন্ট পরিষেবা সম্প্রসারিত করা হবে। আর কি রয়েছে, তুলো উৎপাদনের জন্য 5 বছরের কর্ম পরিকল্পনা। এছাড়া আসামের নামরূপে একটি নতুন ইউরিয়া প্লান্ট স্থাপন করা হবে। কিষাণ ক্রেডিট কার্ডের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হবে। আপনাদের সামনে কৃষক, মহিলা এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের জন্য কি ঘোষণা রয়েছে। এমএসএমই ঋণ গ্যারেন্টির সীমা 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হবে। সমাজ কল্যাণমূলক কাজে সারচার্জ বিলুপ্তির প্রস্তাব। এছাড়া 7টি শুল্ক হার অপসারণ করা হবে। এখন থেকে দেশে মাত্র 8টি শুল্ক হার বহাল থাকবে। দেশের দ্বিতীয় স্তরের শহরগুলিতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরি করা হবে। এছাড়া দেশকে খেলনা উৎপাদনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় পরিকল্পনা তৈরি করা হবে। জুতো ও চামড়া সেক্টরের জন্য ফোকাসড প্রোডাক্ট স্কিম চালু হবে। প্রকল্পটি 22 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিহারে জাতীয় খাদ্য প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। ক্ষুদ্র উদ্যোগের জন্য 5 লক্ষ টাকা সীমাসহ কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে। প্রথম বছরে 10 লক্ষ, তারপরে বাড়বে। শহরে ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ঋণের সীমা 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধি। এছাড়া তরুণদের জন্য কি রাখা হচ্ছে দেখুন, স্টার্টআপগুলির জন্য 10,000 কোটি টাকার তহবিল তৈরি করা হবে। 500 কোটি টাকা দিয়ে 3টি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ এসবও দেওয়া হচ্ছে। এছাড়া আগামী 5 বছরের চিকিৎসা শিক্ষায় 75,000 আসন বৃদ্ধি। দেশের 23টি আইআইটিতে 6,500 আসন বাড়ানো হবে। মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বাড়ানো হবে। পিএম রিসার্চ ফেলোশিপের আওতায় 10,000 নতুন ফেলোশিপ দেওয়া হবে। দেশের জ্ঞান ভারত মিশন শুরু হবে। 1 কোটি পাণ্ডুলিপি ডিজিটালাইজড করা হবে।
এছাড়া পাটনা আইআইটিতে হস্টেল সুবিধে বৃদ্ধি করা হবে। মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড এর প্রচার শুরু হবে। দক্ষতা বৃদ্ধির জন্য 5টি জাতীয় স্তরের কেন্দ্র তৈরি করা হবে। সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্রডব্যান্ড সংযোগ। এছাড়া স্টার্টআপগুলির জন্য 10,000 কোটি টাকার তহবিল তৈরি করা হবে। দেখুন, এটা তো হলো, এবার কোন কোন জিনিসের দাম কমলো, কোন কোন জিনিসের দাম বাড়লো। দেখুন, 36টি জীবনদায়ী ওষুধে কর মুকুব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জিনিসের দামগুলো কমছে, দেখুন খেয়াল করে, 36টি জীবনদায়ী ওষুধে কর মুকুব। নেক্সট, ফলে দাম কমতে চলেছে ক্যান্সারের ওষুধের। ঠিক কি প্রভাব পড়তে চলেছে সেটাও আপনাদের সামনে রাখছি। ক্যান্সারের ওষুধের দাম কমবে। 6 জীবনদায়ী ওষুধে 5% পর্যন্ত কর ছাড়। যদি কোনো ওষুধের দাম 100 টাকা হয় তাহলে 5% সেখান থেকে কমে যাবে। কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। কোন কোন জিনিসের দামগুলো তার মধ্যে দাম কমছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারির। এছাড়া এলসিডি এলইডি টিভিরও কিন্তু দাম কমছে। এলইডি টিভি, এলসিডি গাড়ির ব্যাটারির দাম কমছে। এছাড়াও রয়েছে, আপনাদের সামনে রাখছি কোন কোন জিনিসের দাম কমছে। বরফজাত মাছ এবং চামড়ার জিনিসের দাম কমছে, আপনাদের সামনে রাখলাম। যারা জুতোর বিজনেস করছে তাদের ক্ষেত্রেও অনেকটা সুফল হবে। এছাড়া বরফজাত মাছ, চামড়ার জিনিসের দাম কমছে তালিকায় 12টি ক্রিটিক্যাল মিনারেলস, মেরিন প্রোডাক্ট, কোবাল্ট প্রোডাক্ট। এবার আপনাদের সামনে রাখবো কি জায়গায় দাম বাড়ছে। কমানো তো দেখালাম, এবার বাড়ানো তো দেখাতে হবে। কোন কোন জায়গায় দাম বাড়ছে রাখছি আপনাদের সামনে, দেখুন। দাম বাড়লো প্রযুক্তি সামগ্রী, বোমা কাপড়, আমদানিতে মাসুল, স্মার্ট মিটার। সোলার সেল, বিদেশি জেলো, বিদেশি আলো, বিদেশ থেকে আনা, বিদেশ থেকে জলযান, অর্থাৎ বিদেশ থেকে যে কোনো জিনিস যদি হয় তাহলে সম্পর্কে কিন্তু বেড়েছে। ইন্টারেক্টিভ প্যানেল এবং বিদেশি মোটরসাইকেল দাম বাড়ছে। আপনাদের সামনে খুব ডিটেইলস সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম কোন জিনিসের দাম বেড়েছে, কোন জিনিসের দাম কমেছে এবং সামগ্রিকভাবে বাজেটের থেকে কি নির্যাস বেরিয়ে আসছে, সারসংক্ষেপ কি বেরিয়ে আসছে তা আপনাদের সামনে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু এর বাইরেও কিছু এক্সপ্লেনেশন থাকতে পারে, কিছু মতামত থাকতে পারে, এবং ঠিক সেখান থেকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন জায়গায় আদৌ সাধারণ মানুষের মধ্যে লাভের আশা তারা দেখতে পারেন কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার কারণ সব জিনিসেরই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, নিউটনের 3rd ল সবাই জানেন। আর ঠিক এখানেই আলোচনা প্রসঙ্গে আসবো। আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যেই স্টুডিওতে যারা রয়েছেন পরিচয় করব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবাশিস বিশ্বাস অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সঞ্জীব লায়েক বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান তৃণমূল সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে গৌরাঙ্গ চৌহান কিছুক্ষণের মধ্যে জুড়বে। আমাদের সঙ্গে জুড়েছেন মাননীয় রতন বালা কংগ্রেস সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। দেখুন, রাজনৈতিক চর্চা চলবে, সেখানে আমি যেতে চাইছি না এখন। আমার প্রথম প্রশ্ন এবং অত্যন্ত কনস্ট্রাকটিভ ওয়েতে আমি জানার চেষ্টা করব, সহজভাবে জানার চেষ্টা করব, সাধারণ মানুষের কাছে যেন মেসেজ পৌঁছে যায়। আমি সেই জন্য প্রথমেই দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, একটি বিষয় অত্যন্ত ক্লিয়ার যে মধ্যবিত্তদের পকেটে যে টানের কথা বারবার ওঠে, সেই টান একটু হলেও কমছে, এটা বলছে বণিক সভা। আমরা কিছুক্ষণ আগেই সেটা দেখিয়েছি। আমি বলছি, যেটা শশী থারুরও বলছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় তো পরের কথা, সামগ্রিকভাবে গোটা দেশের সাধারণ মানুষের আমি যদি 3টে প্যাটার্নে ভাগ করে দিই, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তাদের প্রত্যেকের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর মধ্যে কি সত্যি এই 12 লাখ টাকা আদৌ ইনকাম হয়?
আনএমপ্লয়মেন্ট এত হাই, সেখানে 1 লক্ষ টাকা ইনকামের পরে কর ছাড়, কতটা সঠিক, কতটা তাৎপর্যপূর্ণ? দেবাশিস বাবু। দেখো, তোমাকে আমি প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ছাড়টা অত্যন্ত একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল, কারণ একটা দেশের উন্নতি নির্ভর করে অর্থনীতির ভাষায় বলতে গেলে মূলত যে ড্রাইভিং ফোর্স সেটা হচ্ছে কনজামশন। অর্থাৎ মানুষ যদি কনজিউম করে তবেই হচ্ছে সেই গোটা পৃথিবীতে কনজামশনকে কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাই করে আসছেন রাষ্ট্রনায়কেরা। 1929 সালের সময় যে গ্রেট ডিপ্রেশন হয় আমেরিকাতে, সেই সময় যে আমেরিকা ঘুরে দাঁড়িয়েছিল, এবং আমেরিকা শুধু নয় গোটা বিশ্বের ইউরোপিয়ান দেশগুলোতে সেখানেও মার্শাল প্ল্যান চালু হয়েছিল। ফ্রাঙ্ক ডেলানো রুজভেল্টের যে প্রধান, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকান প্রেসিডেন্ট, তখন তিনি যেটা করেছিলেন যে ইকোনমিটাকে বের করে নিয়ে আসার জন্য সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়েছিলেন যাতে করে কনজামশন বাড়ে। তো এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানোর মতো কোনো রসদ আমাদের অর্থমন্ত্রীর হাতে ছিল না, কোনো জাদুকাঠি ছিল না। সেইখানে এটা দীর্ঘদিনের দাবি ছিল মধ্যবিত্তের কাছ থেকে। এমনকি বাজেট পূর্ববর্তী যে আলোচনাগুলো আমরা দেখেছি সেখানেও দেখেছি যে মধ্যবিত্তরা বারংবার বলছেন যে আমরা এই 4 কোটি ট্যাক্স পেয়ার, আমরা কেন 15 থেকে 20 কোটি যাদেরকে ডোলটা দেওয়া হয়, বিভিন্ন ভাতা দেওয়া হয়, সেই যেগুলোকে আমাদের অর্থনীতির পরিভাষায় ট্রান্সফার পেমেন্টস বলা হয়, অর্থাৎ এগুলো কিন্তু অনুৎপাদক, কোনো কিছু উৎপাদন হচ্ছে না। এটা দেশের যেটা জিডিপি, জাতীয় আয়ের ক্ষেত্রে তার কোনো অবদান নেই। কিন্তু আজকে আমি যদি কারোর প্রতি দয়া পরবশ হয়ে তাকে যদি 1000 টাকা দিই, সেটা দিয়ে কিন্তু দেশের আয়ে সেটা প্রতিফলিত হবে না অর্থনীতির নিয়ম অনুযায়ী। তো এই যে এখন কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, এখানে মানে একটা কম্পিটিশন লেগে গেছে যে কেউ বলছে বেটি বাঁচাও, কেউ বলছে কন্যাশ্রী। আমি তো মজা করে কালকে ক্লাসে বলছিলাম যে হয়তো দেখা যাবে এরপরে হচ্ছে গিয়ে শ্বশুরশ্রী, শাশুড়শ্রী, এরকম হয়তো প্রজেক্ট চলে আসতে পারে আর কি। তো এগুলো করে যেটা হতে পারে ভোটের রাজনীতি হতে পারে, কিন্তু একটা দেশের অর্থনীতিকে সঠিক বুনিয়াদের উপরে দাঁড় করানো যায় না, কনস্ট্রাকটিভ হয় না কোনো এক জায়গায়। হ্যাঁ, বরঞ্চ ইনকাম ট্যাক্সটা গোটা পৃথিবীতে এখন, আমি তোমাকে বলবো, তুমি যদি এখন খোঁজ করো, এই যে ইনকাম ট্যাক্সে এত বড় ছাড় দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর যারা নিউজ মাধ্যমগুলো আছে, সংবাদ মাধ্যমগুলো আছে, তারা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছে, এবং বিদেশি ইনভেস্টর যারা আছে তারাও দেখবেন বলে আমার মনে হয়। এটার ফলে কি হবে, এটার ফলে যে জায়গাগুলোতে মন্দা, যেমন ধরো নিচে আমি এখান থেকে ওঠার সময় যেগুলো দেখছি যে 2 হুইলার কোম্পানি, তারপরে 4 হুইলার কোম্পানি, সেগুলো কিন্তু একটা মন্দা এসেছিল। এখন যখন মানুষের হাতে, মধ্যবিত্তের হাতে এই টাকাটা আসবে, তখন এই জায়গাগুলোতে অটোমোবাইল সেক্টরে কিন্তু একটা ভালো বুস্ট আপ হবে। আরেকটা জিনিস এই বাজেটে আছে, সেটা হচ্ছে হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রেও অনেক ইনসেন্টিভ এখানে আছে হাতে টাকা আসলে পরে। আগে একটা বাড়ি থাকলে পরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যেত, কিন্তু এখন 2টো বাড়ির ক্ষেত্রেও সেটা এক্সটেন্ড করা হয়েছে। তো এবং হাউজিং কিন্তু দেখা যাচ্ছে যে একটা অর্থনৈতিক উন্নতির সঙ্গে হাউজিং এমন একটা সেক্টর, সেখানে যদি ইনভেস্টমেন্ট বাড়ে তার কিন্তু একটা গুণক প্রভাব সমস্ত ইকোনমিতে ছড়িয়ে পড়ে। একটা বাড়ি বানানো মানে হচ্ছে গিয়ে তার সঙ্গে অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সেখানে লোহা, স্টিল থেকে আরম্ভ করে সিমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেখানে কাজে লাগবে। অর্থাৎ এক কথা আপনি বলতে চাইছেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই শুধু বললেন, শুধু ডিমান্ডই বলছি আমি, শুধু ডিমান্ড। হ্যাঁ, ডিমান্ডই বলছি, ডিমান্ড বেড়ে যাবে। আচ্ছা। আর যেটা আমি বলছি যে এইটা অত্যন্ত একটা সময়োপযোগী পদক্ষেপ হয়েছে। মূলত এই বাজেটকে 4টে ইঞ্জিনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কৃষিক্ষেত্র, আরেকটা হচ্ছে এমএসএমই সেক্টর, এমএসএমই সেক্টরের উপরে ভীষণ জোর দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্টের আবার 3টে ভাগ আছে। সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা হচ্ছে পিপল, অর্থাৎ মানুষের জন্য ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ইকোনমিতে, অর্থনীতিতে ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ইনোভেশনে। অর্থাৎ যে ইনোভেশন না থাকলে পরে আজকে আমরা যে কথা বলতে পারছি, এবং আমরা তোমার মাধ্যমে, তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক দূরে বসে মানুষ হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন। আজ থেকে 25 বছর আগে এটা কল্পনা করতে পারিনি। আমরা যখন ছোট ছিলাম আমরা কোনোদিন বাজেট বক্তৃতা দেখতে পারিনি, আমরা পরের দিন পেয়েছি, আমরা পরের দিন খবরের কাগজে দেখতে পেয়েছি। তো প্রযুক্তির যদি উন্নতি করতে হয়, প্রযুক্তি এমনি এমনি আসবে না, অন্য কোনো দেশ উন্নতি করবে, আমরা সেই প্রযুক্তি নেব, সেই দিন চলে গেছে। আমাদেরকেও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, এই উদ্ভাবনী প্রক্রিয়াটাকেও কিন্তু এখানে, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে এক্সপোর্টকেও প্রমোশন করার কথা চেষ্টা করা হয়েছে, যার ফলে উন্নয়নটা বাড়বে।
এবং এখানে আমি যদি নির্মলা সীতারামনের তুমি বাজেট বক্তৃতাটা ভালো করে লক্ষ্য করে থাকো, তুমি তো করেইছো, কারণ তুমি একটু আগে খুব সুন্দর করে গুছিয়ে তোমার দর্শকদের উদ্দেশ্যে বলছিলে কোন জিনিসের দাম বেড়েছে, কোন জিনিসের দাম কমেছে, খুব ডিটেলসে তুমি আলোচনা করছিলে। তুমি অনেকটাই তুমি এখানে পড়াশোনা করে নিয়ে এই কাজটা করছো। আমাদের সবাই শ্রোতা দর্শক বন্ধুরা এতে উপকৃত হবেন, ধারণা নিতে পারবেন কি করা উচিত কি করা উচিত না, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন। প্রথম বক্তৃতা উনি কি বলেছেন, বক্তৃতা শুরুতেই বলেছেন পিএম ধনধান্য কৃষি যোজনার কথা বলেছেন, ইন পার্টনারশিপ উইথ দ্য স্টেটস, যেখানে প্রাথমিকভাবে 100টা জেলাকে বেছে নেওয়া হবে এবং যেটার ফলে প্রায় 1,70,00,000 কৃষকের উপরে তার প্রভাব পড়বে। আরেকটা কথা বলা হয়েছে কি, আত্মনির্ভর ইন প্রোডাকশন অফ পালসেস। ডাল আমাদের কিন্তু এখন হচ্ছে গিয়ে আমদানি করতে হচ্ছে, আমাদের এখানে ডাল যেটা চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি না। সেই ডাল যাতে আমদানি না করতে হয় তার জন্য হচ্ছে গিয়ে এটার জন্য একটা 6 বছরের মিশন তৈরি করা হয়েছে, মূলত তুর, উড়াদ এবং মসুর ডালের জন্য, এবং কম্প্রিহেনসিভ প্রোগ্রাম ইন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। এখন ভেজিটেবলসের প্রতি ডাক্তাররাও বলছেন এবং মানুষও অনেক সচেতন হয়েছে, স্বাস্থ্য সচেতন হয়েছে, তাই দেখা যাচ্ছে যে ভেজিটেবলস এবং ফলের তারও হচ্ছে ভোগ বেড়ে গেছে। মাখনা বোর্ডের কথা তুমি বললে একটু আগে, এবার মাখনা বোর্ড করলে পরে যে শুধু বিহার উপকৃত হবে তা কিন্তু নয়। এটা একটা ধারণা তৈরি হচ্ছে যে মাখনা বোর্ড মানে শুধু বিহারের জন্য হচ্ছে। মাখনা বোর্ড যদি হয়, মাখনা কিন্তু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড আইটেম, কিন্তু মাখনা সৌদি আরবিয়ান কান্ট্রিগুলোতে মাখনা একটা অবশ্য ভীষণভাবে চাহিদা সম্পন্ন, সেখানে ভীষণ দাম মাখনার। তো এই মাখনাটা আমরা সাপ্লাই করি এখান থেকে। এখন যদি মাখনা বোর্ড তৈরি হয় তাহলে তুমি দেখবে এখান থেকে যদি শিলিগুড়ি যাও বা মালদার দিকে যাও, দেখবে রাস্তার পাশে যেখানে জল জমে সেখানে কিন্তু মাখনা চাষ করা হয়। এবং মাখনা বোর্ড হলে পরে যদি একদম বিজ্ঞানসম্মতভাবে মাখনা চাষ করা হয়, সুন্দরভাবে প্রসেসিং হয়, তাহলে তার সুবিধা আমরা উত্তরবঙ্গের মানুষেরাও পাবো। কটন ইন্ডাস্ট্রি, তুলার ক্ষেত্রেও কিন্তু জোর দেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটাও তোমার এখানে তুমি দর্শকদের জানিয়েছো, তবু আমি আরেকবার বলতে চাই যে কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 3 লাখ টাকা অবধি হচ্ছে ঋণের যে ব্যবস্থা ছিল সেখান থেকে সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এর উপকার কতজন পাবে, সংখ্যাটা কিন্তু বিরাট বড়। 7,70,00,000 টাকা, 70 লক্ষ মানুষ, মাফ করবেন 70 লক্ষ মানুষ, 7,70,00,000 মানুষ এই উপকারটা পাবেন। তাদের মধ্যে শুধুমাত্র যে কৃষকরা আছেন তাই নয়, তাদের মধ্যে ফিশারম্যান অর্থাৎ জেলেরা যারা মৎস্য চাষী তারা পাবেন, যারা ডেয়ারি গোপালক যারা আছেন বা হাঁস মুরগি প্রতিপালন করে জীবিকা নির্বাহ করে তারাও কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাটা পাবেন। আত্মনির্ভর ইউরিয়া প্রোডাকশন যেটা আসামে তৈরি হবে, তার যেটা ইফেক্ট পড়বে সেই ইফেক্টেরও কিন্তু আমরা এখানে উপকার পাবো বলে আমরা মনে করছি। বেশ বেশ দেবাশীবাবু, আরও আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও দুজন আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন। আমি একটু যাব রতনবাবুর কাছে। প্রথমে রতনবাবু, আপনারা কার্যত প্রথম থেকে এই বাজেটের নিন্দা করছেন এবং বারবার করে বলছেন যে এই বাজেট আদতেও জনমুখী বাজেট নয়, কিন্তু প্যারালারি যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, দেবাশীষবাবু যা বললেন, যেভাবে ব্রিফ করছেন বিষয়টিকে, কোনো এক জায়গায় সত্যি সত্যি মধ্যবিত্তের কপালে ভাঁজটা একটু হলেও হয়তো ঠিক হলো বা একটু হাসিটা চওড়া হয়েছে। রতনবাবু, আপনাদের ভাষায় কেন মনে হচ্ছে যে মধ্যবিত্তদের জন্য এটা নয়, এবং তার সঙ্গে সঙ্গে কেন মনে হচ্ছে যে এই বাজেট শুধুমাত্র নির্বাচনী এজেন্ডা ঠিক করবার জন্য রাখা হয়েছে? কোনটা? শুভ সন্ধ্যা অঞ্জনদা, যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন অঞ্জনদা, একটা হাতির দুটো দাঁত আছে, একটা দাঁতটাকে দেখানোর জন্য আর একটা দাঁতটাকে খাওয়ার জন্য। তো আজকে যে বাজেটটা হয়েছে এটা হচ্ছে যা দেখানোর জন্য একটা বাজেট হয়েছে। রবীন্দ্রনাথের কথাই বলি অঞ্জনদা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে শুধুমাত্র মুখমণ্ডলের রক্ত সঞ্চালনকে যেরকম আমরা স্বাস্থ্য বলতে পারি না, সেরকম একটা দেশে কয়েকটা রাজ্যকে সুবিধা দিয়া কেউ কিন্তু আমরা একটা দেশের উন্নতি বা উন্নত বাজেট এটাও বলতে পারি না। কারণ এখানে আপনি দেখুন যে আপনি যেটা বললেন যে মধ্যবিত্তদের হয়তো একটু সুরাহা হয়েছে, এই কথাটা বলছেন এই কারণে যে মধ্যবিত্তদের 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে, যেটা দেবাশিস বাবু বললেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। কিন্তু অঞ্জনদা, আপনি একটু আগেই বললেন একটা কথা যে 12 লক্ষ টাকা একটা সাধারণ ভারতবর্ষের মানুষ, কত সংখ্যক মানুষ আছে যারা 12 লক্ষ টাকা 10 লক্ষ টাকা মাসে রোজগার করে, তাদের সংখ্যাটা কত? তাদের সংখ্যাটা
আপনার 4.1%। শত বিচার করবে সাধারণ মানুষ। তার কারণ মাথায় রাখতে হবে যেমন বাজেট পেশ হচ্ছে ঠিক সেরকম ভাবে একেবারে দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, প্রত্যেকটি স্টেপ সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন ফেলে, অ্যাকশন হলে রিয়াকশনও হবে। আর ঠিক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কি বলছেন রাখছি, দেখুন। बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहाँ पे हर चीज बिहार को दिया है। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है। आंध्र प्रदेश में 4.5 साल कोई चुनाव है नहीं, सब कुछ बिहार के लिए किया गया है। और जहां तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। ये दुखद है अनफॉर्चुनेट। আমি ঠিক এই জায়গাতে সরাসরি চলে যাব সঞ্জীব বাবুর কাছে। সঞ্জীব বাবু, দুটো বিষয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার বঞ্চনার কথা। আমি যদি সেটা ধরে নিই যে সেটা একটুক্ষণের জন্য হলেও ঠিক, 100%ও ঠিক, তাহলে তো আমাকে বলতে হয় বিহারই বারবার কেন? এর আগের বাজেটেও বিহারকে আপনারা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছেন, এইবারেও বিহারকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। আমরা যখন ঠিক আজ যখন আমি কথা বলছিলাম, রাহুল সিনহার সঙ্গে কথা বলেছিলাম, তখন তিনি বলছেন যে কোনো এক জায়গাতে বিহার কিছু অনুন্নয়ন জায়গা রয়েছে বিহারের, আর ঠিক সেই অনুন্নয়নের জন্যে সেই জায়গাতে উন্নয়নের নজির তৈরি করবার জন্য তাদের এই বাজেট। এবার প্রশ্ন হচ্ছে, উন্নয়নটা কি ঠিক ভোটের আগে আগে দরকার ছিল? বাজেটটা ঠিক বিহারে ভোটের আগে আগে দরকার ছিল? আমি যদি সেটাও ছেড়ে দিই, আরেকটি বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। বারবার বাংলা বঞ্চনার কথা যেমন তৃণমূল সমর্থক বলছেন বা বিরোধী শিবির বলছে, কোনো এক জায়গায় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেটা এখন প্রবেশ করছে, তাদের মনের মধ্যেও কিন্তু এটা ঢুকতে শুরু করেছে। তার কারণ এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের পরে মন্ত্রী, পূর্ণ মন্ত্রিত্ব বাংলা থেকে কেউ পায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলায় বারবার বাজেটের দিক থেকে আমরা জানতেই পারি না যে আদেও কত টাকা বরাদ্দ করা হচ্ছে। জানা গেলেও অনেকটা ঘুর পথে জানতে হয়, সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছয় না। সঞ্জীব বাবু, দেখুন, বাজেট একটা পলিসি ডকুমেন্ট, এটা একদিনে শুরু হয় একদিনে শেষ হয় সেরকম না। বাংলার বঞ্চনা যেখানে কথা বলছেন, প্রধানমন্ত্রীর কতগুলো স্কিম, এখানে দিদি নিজের যেটাকে বলা হয় হটধর্মিতা, সেই জন্যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখছে। একটা এক্সাম্পল হচ্ছে, না আপনি স্বীকার করলেন তাহলে বাংলাকে বঞ্চনা করে রাখা হচ্ছে? না, আমি সেটা বলছি না, আমি বলছি দিদির জন্য বঞ্চনা হচ্ছে। দিদির জন্য? হ্যাঁ, বাংলার জন্য অনেক স্কিম আছে, যেরকম প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য স্কিম আয়ুষ যোজনা, বাংলার মানুষ সেটা দিয়ে বঞ্চিত। কেন বঞ্চিত? পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করুন। ভারত সরকারের যে একটা দুটো না, অনেক স্কিম এরকম পড়ে রয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে পারছে। গৌরাঙ্গবাবু, আপনি বলার সুযোগ পাবেন না, মাঝখানে বলবেন না প্লিজ। ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে পারছে না কেন কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। তো সেটার জন্য যদি পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, তো তার জন্য দায়ী কারা? প্রধানমন্ত্রী একটাই নারা, সবকা সাথ সবকা বিকাশ। কোথায় হচ্ছে? হচ্ছে না কেন কি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সেটাকে হতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছিলেন যে এই রাজ্য থেকে কেউ পূর্ণমন্ত্রী হবে না। পূর্ণমন্ত্রী হওয়া না হওয়া সেটা প্রধানমন্ত্রীর নিজের এখতিয়ারে আসে। সেই জন্যে কোনো রাজ্যের যদি কোনো মন্ত্রিত্ব হলে পরে তো এটা ঠিক যে বাংলা একটু হলেও বঞ্চনার শিকার থেকে কমতো। এটা তো মানেন না, এটা কোনো মানার কোনো বেস নেই। তার মানে কি হলো, যদি কোনো প্রান্তের প্রধানমন্ত্রী না হতে পারে, তো সেই প্রান্ত কি কোনোদিন বিকাশ হবে না? আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। এই যে বারবার আপনারা বলেন ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন, এই দিল্লিতেও বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও আপনারা বলছেন ডাবল ইঞ্জিনের কথা। কেন বলছেন ডাবল ইঞ্জিনের কথা? জাস্ট বিকজ অফ কেন্দ্র এবং রাজ্য উভয়ই যদি বিজেপি থাকে, সব দিক থেকে তারা সুযোগ সুবিধাটা পাবে। এবার আমি যদি ধরে নিই এই বাংলাতে পূর্ণ মন্ত্রিত্ব রয়েছে, বলার জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এবার প্রতিমন্ত্রী যখন থাকছেন, তখন সাধারণ মানুষ কি ভাবছে যে আমাদের এই রাজ্য থেকে বলার লোকের অনেক অভাব হয়ে যাচ্ছে, প্রথম। দ্বিতীয়, বিরোধী শিবির থেকে যদি কেউ কিছু বলছে, তখন সেই জায়গাটাও অনেকটা ফিকে হয়ে যাচ্ছে।
আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। বলুন। দেখুন, ন্যারেটিভ যেভাবে বিল্ড করতে চাইছেন সেইভাবে বিল্ড করতে পারা যেতে পারে। প্রধানমন্ত্রীর নজর সব ন্যারেটিভ বিল্ড না, আমি সাধারণ মানুষ ভাবছে সঞ্জীব বাবু, সেটাই তো বলছি। সাধারণ মানুষ যেটা ভাবছে, হ্যাঁ, আমাদের এখানকার যে এমপি মহোদয়, হ্যাঁ, ইনি আনতে চাইছিলেন এখানে এইমস, কেন আসতে পারছে না? এটা কি ওখানে কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকলে এইমস কেন যেত? পারছে না? সেটা কেন পারছে না? কারণ কি রাজ্য সরকার তার সাথে কোঅপারেট করছে না। জমি অধিগ্রহণ কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকলে কি সে পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ করে দিয়ে দিত নাকি? ক্যাবিনেট মিনিস্টার ইয়া স্টেট মিনিস্টারের সাথে কোনো আসা যায় না। আসা যায় যে যখন ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে, যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী সে দুইজন যদি এক পার্টির হয়, তাহলে কেন্দ্রের যে স্কিমগুলো আছে সেইগুলো রাজ্যতে ভালো করে ইমপ্লিমেন্ট হতে পারে। আর রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের মধ্যে যে সিনার্জি থাকে সেই সিনার্জিতে কাজ হতে পারে। যদি ছোট ছোট জিনিস নিয়ে ইগোর লড়াই করতে শুরু করে দেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে কোনো জিনিসই হবে না। আজকে এখানে যে এইমসের কথা, হয়তো সেটা পরে চলে যাবে শিলিগুড়িতে, আমি জানি না, কিন্তু এরকম কথা শুনছি। কেন? কারণ কি শিলিগুড়িতে কেন্দ্রের জমি আছে, সেখানে তখন রাজ্যের উপরে ডিপেন্ড করতে হবে না এইমসের জন্য। একটা ছোট উদাহরণ দিলাম, আপনি যেরকম বলছেন এখানে কেন্দ্রীয় মন্ত্রী থাকলে সে কি করে নিত? জেপি বিশ্বাস করেন না সঞ্জীব বাবু, আপনি কি এটা বিশ্বাস করেন যে আমাদের এই রাজ্য থেকে কেউ পূর্ণমন্ত্রিত্ব হওয়ার যোগ্যতা রাখে না? কথা যোগ্যতা রাখা ইয়া না রাখার না, কথা হচ্ছে আমাদের 75 বছর স্বাধীনতা হয়ে গেছে, তো আপনি কি বলবেন কি আমাদের রাজ্য থেকে যোগ্যতা রাখে না প্রধানমন্ত্রী হওয়ার জন্য? রাখে তো। তাহলে হয়নি কেন? ইতিহাস যা বলছে তা আপনারা বহন করে নিয়ে যাবেন। না, ইতিহাস যা বলছে সে বহন করে না। কথা হচ্ছে কি কংগ্রেসকে জিজ্ঞেস করলে পরে কংগ্রেসের ইতিহাসের কথা বলে, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বাকি আগের ইতিহাসের কথা বলেন। এটা কেন? এটার কথা না, কথা হচ্ছে কি আপনি তো টানছেন না, যখন কোনো দল উঠে আসে, সে তার ক্ষমতা হিসাবে কোথায় কি করতে হবে সেটা তো তার প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে হবে। বেশ, আমি এখানে সরাসরি গৌরঙ্গবাবুর কাছে যাবো। গৌরঙ্গবাবু, আপনারা বারবার এই কেন্দ্র রাজ্য দ্বৈরথের মাঝে সাধারণ মানুষকে দিনের পর দিন পিছছেন। গৌরঙ্গবাবু, দেখুন, কেন্দ্র এবং রাজ্যের দ্বৈরথের মাঝে সাধারণ মানুষের হয়রানির প্রশ্ন যদি ওঠে, তাহলে হচ্ছে নাকি? যারা কানন্দকে, রবীন্দ্রনাথকে, এখানে তো কেন্দ্র রাজ্যের বিষয় ছিল না। বাংলা সবসময় বাংলা চিরজীবন ভারতবর্ষকে পথ দেখিয়ে এসেছে, লিড করে এসেছে, এবং বাংলা থেকে যে পথে এগিয়েছে রাজনীতি। এতদিন আমরা বলতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। এবার মনে হয় আমাদেরকে বলতে হবে, যেভাবে বাজেটে বিহারকে সামনে রাখা হচ্ছে, হোয়াট বিহার থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো বলতে হবে। তারপরেও আপনারা বলছেন যে আপনাদের কেন্দ্র রাজ্য সংঘাত চলছে না। বিহারের নীতিশ কুমার মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদীর কাছে, তাই বলে বাংলা মেরুদণ্ড বিক্রি করে দিবে এটা ভাবা যায় না। বিহারে মেরুদণ্ডের লড়াই করতে তো কোনো সাধারণ মানুষ না খেতে পেয়ে সিবিআই ইডি দিয়ে, তখন তিনি সিবিআই ইডির ভয়ে বিজেপির কাছে সারেন্ডার করেন, বাংলা সারেন্ডার করে না। বাংলার বিষয়টাই বুঝতে লাগবে। নীতিশ কুমারের এগেইনস্টে কোনো সিবিআইডি নাই। নীতিশ কুমার আমাদের বিরোধী হতে পারে, আমাদের সাথে থাকতে পারে। নীতিশ কুমারের উপরে কোনো কারাপশনের আজ অবধি কেউ লাগায়নি। বাংলার প্রকল্প গোটা দেশের কাছে রোল মডেল। বাংলার প্রকল্প দেশের কাছে রোল মডেল, যেমনি বাংলার প্রকল্প বিশ্বের কাছেও রোল মডেল। সেই রোল মডেলগুলো নরেন্দ্র মোদী তো সহজে অ্যাবজর্ব করতে, বা কেন্দ্র সরকার সহজে অ্যাবজর্ব করতে পারছে না। তারা নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, সাধারণ মানুষের জন্য পরিকল্পনা নাই। বাংলার রোল মডেলগুলো 100 দিনের কাজ বলুন, বা দুয়ারে সরকার বলুন, বা কন্যাশ্রী প্রকল্প বলুন, প্রত্যেকটাই বিশ্ববন্দিত এবং রোল মডেল। সেই রোল মডেলগুলো যখন ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে পারে না নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য, সেই সময় বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা থাকে। আজকে সব সময় ভাবতে লাগবে যে এখানে যে আজকের যে বাজেট হয়েছে, সেই বাজেট হচ্ছে অন্তঃসার শূন্য এবং সাধারণ মানুষের বাজেট নয়। যে বাজেটে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের খাদ্যের সমস্যার সমাধান হয় না, জিনিসপত্রের দামের কন্ট্রোলিং হয় না। তারপরে খুব ভালো করে দেখেছেন সীতারমণ, বাজেটটা ভালো করে দেখেছেন। অষ্টমবার আমি একটু বলে নি। না, এক মিনিট, আপনি যেটা বলছেন যে কিছুই নেই, আপনি ভালো করে বাজেটটা দেখেছেন? আমি একদম 100% আমি এক্সপ্লেইন করি কেন নাই। আমি এক্সপ্লেইন করি, আমাকে একটু সময় দিচ্ছি, আপনাকে সময় দিলাম, আপনি বলুন। আমি বলি কেন কিছু নেই। কারণ আজকে মানুষ দিশেহারা হচ্ছে জিনিসপত্রের দামে।
আজকে দিশেহারা হয়েছে চাল ডাল তেল নুন শাকসবজির দামে, সেইটা কন্ট্রোলিং এর কোনো ব্যবস্থা নেই। আজকের মানুষ 140 কোটি মানুষের মধ্যে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা 56%। সেই তাদের জন্য যে চাকরির কোনো সুযোগ, রেলে চাকরি নিবে, রেলের তো আলাদা, রেলের কোনো বাজেটই পেশ হলো না। এবং তার পাশাপাশি সেনাবাহিনী যে রিক্রুটমেন্ট হতো, কেন্দ্রীয় সংস্থাগুলোতে রিক্রুটমেন্ট হতো, 56% আজকে বেকার এই জায়গাটায়। তার মানে যুবকদের জন্য নাই, আর মহিলাদের জন্য আপনাকে একটা সুমারি একটু বলে রাখবো গৌরাঙ্গবাবু, একটা সুমারি বলে রাখি। 2023-24 এবং 24-25 এই অর্থবর্ষগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট, আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে 3.2% কমে গিয়েছে। ওটা 3.2% যদি কমে গিয়ে থাকে তাহলে 56% আমাদের দেশে হিস্টোরিক। গৌরাঙ্গবাবু, কোনোদিনও হিস্ট্রিতে এরকম হয়নি যে 3.2% কমে গিয়েছে আনএমপ্লয়মেন্ট রেট। আমি বলি গোটা দেশে কোনো এমপ্লয়মেন্ট, যেখানে চাকরি হলো না, আমাদেরকে সেটা ভাবতে লাগবে, ভাবার বিষয়। কিন্তু চাকরির কেন সুযোগ দেওয়া হলো না এটাতে? আজকে কেন আজকে জিডিপি কমে যাচ্ছে? কেন ডলারের চাইছেন টাকা ব্যবসামুখী করুন না, একটু ব্রড লেভেলে ভাবুন না, সবসময় চাকরিমুখী কেন? একটা দিকে একটু ভাবার চেষ্টা করুন তো গৌরাঙ্গবাবু, আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎটা কি কখনো ভেবেছেন? নেক্সট কি ভাববো আমরা? ভবিষ্যৎটা কি রয়েছে আমাদের ভারতের? আমরা কি নিয়ে চিন্তা ভাবনা করবো? আজ পেট্রোল ডিজেলের দাম নিয়ে আপনারা কথা বলতে পারেন জাস্ট বিকজ অফ পেট্রোল ডিজেল রয়েছে বলে, পেট্রোল ডিজেলের সাপ্লাই রয়েছে বলে, না হলে বলতে পারতেন ইলেকট্রিক ভেহিকেলের যদি বেশি পরিমাণে সার্ভিস থাকতো তাহলে এগুলো বলার সুযোগ থাকতো, তখন ইউনিট নিয়ে কথা বলতেন আপনারা, ইলেকট্রিসিটির বিল নিয়ে কথা বলতেন। কিন্তু পেট্রোল ডিজেল নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন জাস্ট বিকজ অফ পেট্রোল ডিজেলের সাপ্লাই রয়েছে। সাধারণ মানুষ সেই ভেহিকেল ব্যবহার করছে যেটার মধ্যে পেট্রোল ডিজেলের সাপ্লাই চলে, আর তার দ্বারা কি হচ্ছে? দূষণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। একটু ব্রড লেভেলে চিন্তা করুন, বুঝতে পারেন কি বলতে চাইছি। কেন্দ্র সরকার দিল্লিতে কি এসে কমাতে পারছে? বাজেটে দেখবেন ইলেকট্রিক কার থেকে শুরু করে অনেকগুলো বিষয় কমছে বাজেটে। কেন কমাচ্ছে? তার কারণ তারা ভবিষ্যৎমুখী পরিকল্পনা করছেন, এটা বুঝতে হবে। ভালো দিককে ভালো বলুন গৌরাঙ্গবাবু, যাবতীয় দলমত নির্বিশেষে বলুন। কতটুকু আসবো? বাইরে বিদেশে কম, সব থেকে বেশি পেট্রোল ডিজেলে জিএসটি 28% কি বিদেশে রয়েছে, অন্যান্য দেশে রয়েছে। ভালো দিতে পারবে সঞ্জীব বাবু বলুন। দেখুন দাদা এক মিনিট, গরিবের জন্য যেটাকে বলা হয় না, হিন্দিতে বলা হয় ঘড়িয়ালি আশু, মানে ক্রোকোডাইল টিয়ার। প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী 40 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ হয়তো গাড়ি চালাতে পারে, তাদের কথা চিন্তা করলে হবে না? 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি 90 কোটি সাধারণ মানুষ, কমন পিপল, 80-90 কোটি যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, দারিদ্র সীমার নিচে ভারতবর্ষ নেমে গেছে। বিশ্ব ক্ষুধার সূচকে 110 নম্বরে ভারতবর্ষকে রেখেছেন নির্মলা সীতারামন। আমি বলার সুযোগ সঞ্জীব বাবু, কিন্তু কিছু কনস্ট্রাকটিভ কথা শুনতে চাই দেবাশিস বাবু থেকে। দেবাশিস বাবু বলুন। হ্যাঁ, আমি রতন বাবুকে প্রথমে বলবো। রতন বাবু আমাদের বক্তব্য শুনছেন, আপনার বক্তব্য আমি মন দিয়ে শুনলাম। আপনি রবীন্দ্রনাথকে কোট করেছেন, এটা ভালো লেগেছে। বুঝতে পেরেছি গৌরাঙ্গবাবু, আপনার কথা আমি শুনেছি, এক এক করে শুনি তো আমি শুনবো। গৌরাঙ্গবাবু শুনবো, আপনি আপনার দিক থেকে ঠিক থাকতে পারেন, একটু শুনে নিন। দেখা যাবে কি বলছে একটু শুনে নিন। প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ ফিনিশড গুডের ক্ষেত্রে যে ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, হ্যাঁ সংখ্যা কি বলছি আর কি, 2018 সালে ছিল 58.7%, সেটা 2025-এ 61.8% হয়েছে। সুতরাং এর আগে তুমিও বললে যে ইকোনমিক ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টও কমেছে এই সময়ের মধ্যে 3.2%। হ্যাঁ, এক মিনিট আমাকে একটা জিনিস, এক মিনিট জন্য আমাকে ইন্টারভিউ করতে দিন। দেবাশিস বাবু শেষ করি, আপনাকে বলার সুযোগ। এক মিনিট বলার সুযোগ কন্টিনিউ করুন। আচ্ছা বলুন। আমি যে গরিবের কথা যেটা বলছিলাম, হ্যাঁ 2029-এর অবধি প্রধানমন্ত্রী তো আগের থেকেই ফ্রি রেশনের ব্যবস্থা করে রেখেছে গরিবদের জন্য। আমাদের যে গরিবদের যাতে
খাবার কষ্টটা না হয়। কোভিডের সময় আমাদের যে দেশে কোভিডের সময় থেকে যে ফ্রি রেশন প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছে, সেটা তো আগের থেকেই এই ইলেকশনের আগের থেকেই 2029 অবধি সে ব্যবস্থা করে রেখেছে। কি আজ ভারতের প্রায় 100 কোটির মধ্যে 50 থেকে 60 কোটি লোক এই ফ্রি রেশন পাচ্ছে। তো সেই জন্যে এই যে বাজেটটা এটা যেটা মিডল ক্লাসকে হেল্প করার জন্য কোনো ইসের জন্য আপনি বলছেন, আমি মানছি আপনারা বারবার করে বলছেন মধ্যবিত্তদের জন্য করা হচ্ছে। কটা লোক 1 লক্ষ টাকা ইনকাম করে এটা আগে বুঝুন সঞ্জীববাবু, আমাদের কোর পার্টে ঢুকতে হবে। না সেটা বলছি, আমি একটু কনস্ট্রাকটিভ কথা বলি। কটা মানুষ 1 লক্ষ টাকা ইনকাম করে একটু বলতে পারবেন? সঞ্জীববাবু, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, আমরা কথা বলছি, তাদের মাসিক ইনকাম 20 থেকে 25,000 টাকাও নয়। যারা 20 থেকে 25,000 টাকার ইনকাম করছে তাদের জন্য তো ফ্রি রেশন আছে বাবা। ফ্রি রেশন পাবেন, তারা কোনো এমপ্লয়মেন্ট পাবেন না। আমি এই জায়গায় সহমত হতে পারছি না। আসছি একটা বক্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রতনবাবু আসছি, ডক্টর বিপ্লব চন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, মেডিকেল সার্ভিস সেন্টার, কি বলছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, কি বলছেন একবার শোনাই, তারপর আমি দেবাশিস বাবুর কাছেও আসবো, রতনবাবুর কাছেও আসবো। দেখুন, এই যে ক্যান্সারের ওষুধের ওপর শুল্ক কমানো হচ্ছে বা শুল্ক তুলে নেওয়া হচ্ছে, এটা কি যায় আসে? যেখানে ক্যান্সার হচ্ছে আজকে মহামারী, ক্যান্সারকে এটা একটা ন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আনা হয়েছে। যে কোনো একটা অসুখ, যে কোনো একটা ডিজিজ যখন মহামারী আকার নেয় এবং সেটাকে যখন ন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আনা হয়, তখন সেই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে সেই অসুখ নিরাময়ের জন্য বা সেই অসুখ প্রতিরোধ করবার জন্য বা সেই অসুখে যারা সাফার করবে তাদের চিকিৎসার জন্য সম্পূর্ণ দায়িত্ব সরকার নেবে। তাহলে ক্যান্সারের শুধু কয়েকটি ক্যান্সারের ওষুধ যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় তার শুল্ক তুলে নেওয়ার দ্বারা কি যায় আসে মানুষের? কারণ বহু ক্যান্সারের ওষুধ যেগুলো আমাদের দেশে তৈরি হয়, দেশীয় যে বিভিন্ন কর্পোরেট তারা তৈরি করে, তাহলে সেগুলোর দাম তো কমবে না। তাহলে যেটুকুনি বা কমবে শুল্ক কমানোর ফলে, সেটাও কিন্তু মানুষের নাগালের বাইরে। কারণ একজনের ক্যান্সার হওয়া মানে হচ্ছে তার পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাওয়া, তার ইকোনমিক্যালি পুরো রুইন্ড হয়ে যাওয়া। সেখানে সরকারের উচিত ছিল পুরোপুরি দায়িত্ব নেওয়া। ডে কেয়ার সেন্টার জেলায় জেলায় করার যে কথা এর আগেও ঘোষণা হয়েছে, কিন্তু এগুলো বাস্তবে কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। উল্লেখযোগ্য হচ্ছে, দেখুন কিছুদিন আগে টিবির মতো একটা অসুখ, যেটাও এখন মারাত্মক আকার ধারণ করেছে, সেই টিবির ওষুধ কেন্দ্রীয় সরকার সরবরাহ করা বন্ধ করে দিয়েছিল। এটা একটা মারাত্মক বিষয়। এই নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে, তারপরে আবার নতুন করে রিজিউম হয়েছে। প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, কিডনির অসুখের ওষুধ, যেগুলো প্রতিদিন প্রতি মাসে দাম বেড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু মানুষের অলক্ষ্যে থেকে যাচ্ছে না। মানুষ কিন্তু এগুলোর ভুক্তভোগী। আর ওই বাজেটের ঠিক আগে বা বাজেটের দিন ওই কয়েকটা ওষুধের দাম কমিয়ে দিয়ে বা একটু শুল্ক কমিয়ে দিয়ে সেটা নিয়ে বিরাট কিছু একটা প্রচার করে, এটা গিমিক ছাড়া কিচ্ছু নয়। সিম্পলি গিমিক বলছেন, বাজেটকে গিমিক বলে আলোচনা করছেন ডক্টর বিপ্লব চন্দ্র। আমি একটু সহজ প্যারামিটারের ব্যাপারটাকে সেট করার চেষ্টা করছি। দেখুন, ডাক্তাররা চাইবে যে আরও বেশি পরিমাণে দেশে রোগ হোক, না হলে রোগী পরিষেবা আসবে না, ডাক্তার ইনকাম করতে পারবে না। দেখুন, শুনতে খুব তিক্ত মনে হলেও এটাই সত্যি। পুলিশ মনে করবে দেশে ক্রাইম থাকুক, না হলে তাদের কাজ কমে যাবে, অর্থাৎ সেখানে পুলিশের বাহবা পাবে। অন্যদিক থেকে আমরা যারা জার্নালিস্ট, তারাও চাই যে খবর আরও বেশি করে হোক, তাহলেই আমাদের খবর থাকবে বলার মতো। অর্থাৎ ক্রাইম বলুন, রোগ বলুন, চিকিৎসা বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটির সঙ্গে প্যারালালি প্রত্যেকের পরিপূরক। এই জায়গাটাকে, এই সাইকেলটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। আমি ঠিক এখানেই দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস বাবু, ডক্টর বিপ্লব চন্দ্র সরাসরি বলছেন এটা বাজেট নয়, এটা গিমিক। আপনার স্ট্যান্ড পয়েন্ট, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। গিমিক যদি বলা হয় তাহলে তার একটা অল্টারনেটিভ, তার প্রস্তাব। দেখুন, একটা ব্যাপারকে খারাপ মন্দ এইভাবে বলে দেওয়া খুব সহজ, আর কি জাজমেন্টাল হয়ে যাওয়াটা খুব সহজ। কিন্তু তাহলে তার অল্টারনেটিভ কী আছে? এই যে ওষুধের দামগুলো কমলো, তার সুবিধে যে সাধারণ রোগীরা পাবে না, এটা উনি ভেবে নিলেন কী করে? এটা একটা আমি একদেশদর্শিতা বলে মনে করছি। এবং 100টা ক্যান্সার সেন্টার যে হয়েছে বা ঘোষণা করা হয়েছে, উনি বলছেন যে এটা আগে হয়েছে, এখনও আগে হয়ে ঘোষণা হয়ে যদি না করে থাকে, তাহলে একজন সচেতন নাগরিক হিসাবে সেটা নিয়ে আন্দোলন থেকে, যেমন উনি বললেন যে আন্দোলন করার পরে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছে, আন্দোলন করা যেতে পারে, দেশে আইন আদালত আছে, সেখানে হচ্ছে মামলা করা যেতে পারে। শুধুমাত্র গিমিক বলে দিয়ে এটাও এক ধরনের গিমিক বলে আমি মনে করছি।
আসল কথাটা অন্যখানে। বাজেট যখন হয়েছে সেটাকে কনস্ট্রাকটিভ হতে আলোচনা করতে হবে। সাধারণ মানুষের কথা বলেছিলেন আপনাদের রতনবালা, যে সাধারণ মানুষের কি হবে। সবাই সাধারণ মানুষের জন্য কাঁদছে, দেখবেন সবাই যেন বলছে তার মানে আমরা কেউ সাধারণ মানুষ নেই, সাধারণ মানুষ যেন অন্য কেউ একজন আর কি। সাধারণ মানুষ আমরা সবাই, আমিও সাধারণ মানুষের মধ্যেই পড়ি। এখানে যে ব্যাপারটা আছে, আমি রতনবাবুকে খুব সবিনয়ে একটা কথা বলতে চাই। আপনি টেলিডেন্সিটি যদি দেখেন যে একটা দেশের কতজন লোক মোবাইল ফোন ব্যবহার করেন, টেলিডেন্সিতে দেখবেন ভারতবর্ষে টেলিডেন্সিটি প্রায় 100%-এর কাছাকাছি পৌঁছে গেছে। আপনি যেখানে বলেছেন যে না সাধারণ মানুষরা, আমি আজকে আমার বাড়িতে তৈরি করার সময় দেখি যে আগে মিস্ত্রিরা আসতো সাইকেল করে, এখন মোটর বাইক করে আসে, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে। এবং এই টাকাটা যদি যে আয়করের ক্ষেত্রে যে টাকাটা আসবে, ছাড় হবে, সেই টাকাটা কোথায় যাবে, সেই খরচের সুবিধাটা কারা পাবে? বেশ 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 আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জন দা, এই বাজেটটা হয়েছে, এই বাজেটটা হচ্ছে কিছুই না। আমরা যে সময় এর আগে বাজেট করেছিলাম, এই বাজেটকে ফলো করে কিছু কিছু জিনিসের মানে দাম কমানো, কিছু বাড়ানো, এটা প্রত্যেক বাজেটে এরকম হয়। নতুন কিছু চমক এই বাজেটের মধ্যে নেই। যারা বড় বড় কথা বলছেন, মধ্যবিত্তদের জন্য খুবই সুরাহার কথা বলছেন, কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের মধ্যবিত্ত সুরাহার জন্য শুধু দেশের সরকার তৈরি হয় না, একটা দেশের সরকার তৈরি হয় যে ভারতবর্ষের সমস্ত মানুষ যেন সেই বাজেট থেকে পরিষেবা পায়, তার জন্য কিন্তু দেশ তৈরি হয় এবং সরকার তৈরি হয়। শুধুমাত্র মধ্যবিত্তকে বাঁচিয়ে দিলাম, আর নিম্নবিত্ত বলুন, আরো যারা নিচে অতি নিম্নবিত্ত যারা মানুষ আছে তারা কিছু পেল না, এটাই এই বাজেটের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। অতএব এই বাজেট শুধুমাত্র আয়ুষ ছাড়া কিছু না, নির্বাচনের জন্য বিহার এবং দিল্লির নির্বাচনকে সামনে রেখে এই বাজেটের সারমর্ম কিছু না। বেশ বেশ এখানে একটু অবাক হই আমরা রতনবাবু। যদি এটা রিচদের জন্য হতো তখন আপনারা বলতেন যে মধ্যবিত্তের জন্য এই বাজেটটা নয়, এবার যখন মধ্যবিত্তের জন্য বাজেট হচ্ছে তখন আপনারা নিম্নবিত্তের কথা বলছেন। এটাই খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর। আমি ঠিক এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বেশ, আমি গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন বিজেপির সময়কালে যে সমস্ত বাজেটগুলো তৈরি হয়েছে তাতে ভারতের অর্থ ব্যবস্থা আরো দুর্বল হয়েছে। ভারতের অর্থ ব্যবস্থা দুর্বলের পাশাপাশি ছাত্র, যুব, মহিলাদের এদের কর্মসংস্থান বন্ধ হয়েছে, অনেক কলকারখানা বন্ধ হয়েছে, এবং তার পাশাপাশি আমরা দেখি তাহলে ভারতবর্ষে রাজ্যকে সন্তুষ্ট করবার জন্য হয়েছে এবারের বাজেটটা। এটা দেশের বাজেট নয়, এটা বিহারের বাজেট বললে ভালো হয়। এটাকে আমি দেশের বাজেট বলতে চাই না, এটা বিহারের বাজেট। যেহেতু বিহারকে সন্তুষ্ট না করলে ওদের সরকারটা থাকবে না, সরকারটা নরেন্দ্র মোদী পড়ে যাবে, সেই জন্য এটা বাজেট। সুতরাং এটাকে বিহারের বাজেট ছাড়া এটা আগে বলা যায় না। দেশের অন্যান্য সব রাজ্যগুলো, পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যগুলোকে বঞ্চিত করার বাজেট, সাধারণ মানুষকে বঞ্চিত করার বাজেট, এবং কর্পোরেট সেক্টরকে বাঁচিয়ে দেওয়ার বাজেট। বেশ, আমি সঞ্জীববাবুর কাছে যাবো, কিন্তু তার আগে একটি মন্তব্য সত্যি আমার মনে হয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। দেখুন, নলেজ দু প্রকারের হয়। একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নলেজ হতে পারে, অথবা একটা হতে পারে বই পড়ালেখা করে নলেজ হওয়া। এবার কার বক্তব্য সাধারণ অডিয়েন্স, সাধারণ দর্শক কিভাবে নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবার এই পর্যায়ে এসে বাজেট কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক সেটা তো বিচার করবে সাধারণ মানুষ। আমি ঠিক তার আগে সঞ্জীববাবুর কাছে যাবো। সঞ্জীববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি যতদূর বাজেটটা দেখেছি, বুঝেছি, এই বাজেটটা 4টে জিনিসের উপরে ফোকাস করেছে: গরিব, যুব, অন্নদাতা মানে কৃষক এবং নারী। এই 4 জনের উপরে ফোকাস করে এই বাজেট। আমরা সবচেয়ে বড় যে চাকরি 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 ক্রিয়েট করো, এমএসএমইর জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে, আমরা চাকরি না খুঁজে চাকরি ক্রিয়েট করার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে প্রথম এই বাজেটের ফোকাস হচ্ছে এগ্রিকালচারাল গ্রোথ, কৃষি উন্নতি এবং কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানো। দ্বিতীয় এই বাজেটের ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে গ্রামীণ প্রসপেরিটি, গ্রামীণ বিকাশ, সেটা এই বাজেটের ফোকাস। তৃতীয় যদি বলা যেতে পারে
একটা ইনক্লুসিভ গ্রোথের দিকে নিয়ে যাওয়া। চতুর্থ, এখানে ম্যানুফ্যাকচারিং এর উপরে ফোকাস করা, স্পেশালি এমএসএমইর উপরে যেসব কর রাহত এবং ওটার জন্য যেটা ট্যাক্সেশনের পলিসিগুলো চেঞ্জ করা হয়েছে, কাস্টমসের পলিসি চেঞ্জ করা হয়েছে, দ্যাট ইজ বেশ আমি সো সরি, আমি আর সময় দিতে পারছি না আপনাদের চারজনকে। গৌরাঙ্গবাবু আমাদের সঙ্গে ছিলেন, গৌরাঙ্গবাবুকেও অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করব, মূলত দেখুন বাজেট 2025-এর তো উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমি কিন্তু হতাশ একটু, এটা আমি বলবো। হ্যাঁ প্লিজ বলুন, একটু কন্টিনিউ করুন। উত্তরবঙ্গের মানুষ হিসাবে হতাশ এই কারণে, কারণ এইমসের ব্যাপারে আমাদের রায়গঞ্জবাসী হিসেবে প্রত্যাশা শুধু না, উত্তরবঙ্গবাসী হিসেবে প্রত্যাশা ছিল এইমসটা যে কেন করা হলো না, এবং ঘোষণা একটা এখানে পশ্চিমবঙ্গের ব্যাপারেও কোনো ঘোষণা হয়নি, উত্তরবঙ্গের ব্যাপারেও কোনো ঘোষণা হয়নি। আমি বললাম সেই ব্যাপারটা আমি বলতে চাই একজন অর্থনৈতিক দিক থেকে, যে এখানে এইমসটা হওয়া অত্যন্ত দরকার ছিল এবং উত্তরবঙ্গে এইমসটা করতে হবে, এটা এখানকার সাংসদদের এই দায়িত্ব আছে। এখানকার সাংসদদের প্রতি আরেকটা আমার আবেদন থাকবে যে উড়ান প্রকল্পে 120টা নতুন ডেস্টিনেশন চালু করা হবে, যেখানে আরও 4 কোটি নতুন পপুলেশনকে যুক্ত করা হবে উড়ানের সঙ্গে। আপনারা এখানে এইমস এখনো আনতে পারেননি, অন্তত এখানে একটা বিমানবন্দর করার বন্দোবস্ত করুন, এটা করজোরে আপনাদের কাছে অনুরোধ থাকলো। বেশ একেবারে অন্তিম লগ্নে এসে একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট, তা হলো বাজেটে আদেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে কি হয়নি তা সাধারণ মানুষ ঠিক বুঝে যাবে। এবং 26-এ আমি বারবার যে জায়গাতে ফোকাস করছি, 26-এর নির্বাচনে সব কিছুর ফল পাওয়া যাবে, যেমন ফল 2024-এর লোকসভা নির্বাচনেও পাওয়া গিয়েছে। তার কারণ মাথায় রাখবেন, বারবার একটি কথাকে যদি আপনার সামনে বলা হয় তাহলে সেটাই সত্যি বলে বিবেচিত হয়। ঠিক যেমন 24-এর আগে বলা হয়েছিল বাংলা বঞ্চিত হচ্ছে, বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার। এই কথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।